আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর আজকে আমার কোটা বাসাতে আপনাদেরকে স্বাগত। এই যে দুইটা নিয়েছি, কলার মেরুদণ্ড। তো এটা করছি, সবটাই দেখতে থাকেন। আর এটা করছি, এই যে এটা কোটার একটা বিশেষত্ব আছে। এই যে এখানে একটা আঁশ থাকে, এই আঁশটা এমন করে ধরে নিতে হয়। এই যে এই আঁশটাকে ভালো লাগে, এটা মজা লাগে, কিন্তু আমার মজার একটা কাজ না, মজার একটা কাজ। এই যে এই যে এই যে এগুলা কুটা শেষ। এখন এগুলাকে কি করতে হবে জানেন? এই যে এর ভিতরে যে পাতলা পাতলা করা হলো না, একদম পাতলা পাতলা করে কাটা হলো না, এটাকে একটা 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 করে এমন করে সাজিয়ে নিয়ে, এই যে সাজিয়ে নিয়ে আলু যেমন ভাজি করার জন্য কুচি কুচি করা লাগে, এইভাবে কুচি কুচি করে নিতে। এই যে, তো এই যে আমার কোটাকুটি শেষ। এই যে এতগুলা হয়েছে, আমার কোটা বাছা শেষ। এবার এটাকে ধুবো এবং কি করব তারপরে দেখেন কিভাবে কি করি। এই যে পানি দিয়ে দিলাম। পানি, এটা যেহেতু কলার গাছের মাঝখানের অংশ, তো দু একবার ধুলেই হবে। বিসমিল্লাহ। এই যে এটাকে ধুয়ে পাত্রে রাখছি। এরপরে এই যে লবণ নিলাম, এই যে লবণটা দিয়ে হাত দিয়ে এটাকে মাখাতে হবে, ভালো করে মেখে নিতে হবে। এই যে লবণ দিয়ে মাখালাম না, এই মাখানোর কারণে যে এর মধ্যে লবণ তো থেকেই যাবে। এটা মাখানো হচ্ছে কেন? এটাকে একটু সফট করার জন্য। আলু দেখবেন, আলু ভাজিটা, যে কোনো ভাজি একটু লবণ দিয়ে, সামান্য পরিমাণ লবণ দিয়ে এভাবে মেখে নিলে ভাজিটা অনেক সফট হয়। এই যে মাখানো হয়ে গেছে। এরপরে এটাকে কি করতে হবে? এরপর এইটাকে আলাদা একটা পাত্রে চিপে পানিটা ফেলে দিতে হবে। এই যে এভাবে একটু কষ্ট করে চিপতে হবে, চিপে এই দেখেন পানি বের হয়, কিন্তু এই যে এই পানিটা বের হয়ে যাচ্ছে না? এই দেখেন লবণ দিয়ে মাখানোর কারণে এর মধ্যে থেকে এই পানিটুকু বের হলো। এই যে এই পানিটুকু বের হলো। এখন একটু চেখে দেখব লবণ ঠিকঠাক আছে কিনা। লবণ যদি ঠিক থাকে, বেশি দিয়ে ফেলেন, তাহলে লবণের মধ্যে কিন্তু হয়েই থাকলো, আর লবণ দেওয়ার প্রয়োজন হবে না। আর লবণ যদি কম দেন, তাহলে ভাজি করার সময় মানে ভাজি হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে লবণটা দেখে নেবেন। দেখে নিয়ে তার মধ্যে লবণ যদি লাগে তাহলে দিতে পারেন, তার আগে দেওয়ার প্রয়োজন নাই। কারণ লবণ দিয়ে যে এই যে মেখে নিলেন না ভাজিটাকে, এর মধ্যে কিন্তু লবণের স্বাদটা থেকে যায়। তো চলেন পরবর্তী স্টেপে। তো আমি এই ভাজিটার সঙ্গে আর কি কি দিব দেখতে থাকেন। পেঁয়াজটাকে ধুয়ে নিলাম, মরিচটাও ধুয়ে নিলাম, পাঁচ সাতটা মতো কাঁচামরিচ দিব। এই যে পেঁয়াজ আর মরিচ কাটা শেষ। এবার কিচেনে চলেন, কিভাবে রান্না করি এটা দেখেন। এই যে প্রথমে চুলায় আমি কড়াইটি বসিয়ে দিয়ে চুলার জাল জ্বালিয়ে দিব। এরপরে কড়াই আমি তেল দিয়ে দিব। এই তেলের মধ্যে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিব। চাইলে কেউ রসুন দু এক টুকরো দিতে পারেন,
যারা রসুন পছন্দ করে এটাকে নিয়ে দিই। এই যে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এই যে আমরা ক্যানজালটা দিয়ে দিব। এর মধ্যে আমি আর লবণ দিলাম না, সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম। এটা আবার ভালো করে নেড়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। লবণ দিয়ে যেহেতু মাখিয়ে রেখেছিলাম, তো লবণের প্রয়োজন পড়বে কিনা জানি না। যদি মনে হয় যে লবণের প্রয়োজন, তাহলে এটা যখন ফ্রাই হওয়ার দিকে তখন খেয়ে দেখে যে লবণ লাগবে কিনা দেখে তারপরে লবণ দিয়ে দিতে পারেন। তো চলো বন্ধুরা, আর একবার দেখি আমার সেই ক্যানজাল ভাজির অবস্থাটা কি। এই তো প্রায় হয়ে গিয়েছে। তো ফাইনালি আমার ক্যানজাল মানে কলার মেরুদণ্ড ভাজি করা শেষ। আলু ভাজির মতো হয়েছে না? চলেন দেখি। এই যে এটাকে আমি পেড়ে নিচ্ছি। এটা হচ্ছে গমের আটার রুটি। এই রুটি দিয়ে খেতে কিন্তু মজা লাগবে। খেয়ে দেখি। সত্যি কথা মজা। এইটাতে কিন্তু প্রচুর ফাইবার। আলু ভাজার পরিবর্তে তো এটাই খাওয়া যায়। আর আপনাদের যদি ভালো লেগে থাকে এই খাবারটা, তাহলে নিজেরা চেষ্টা করবেন, নিজেরা বাসায় তৈরি করবেন। আর আমার মতো এই যে লাল আটার রুটি দিয়ে এই ভাজিটা, ক্যানজাল ভাজিটা খেয়ে দেখবেন, মজা পাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।